বন্ধুরা, শুভ্রা রিমিলি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি চলেছি বারাসাত থেকে বাইকারে কলকাতার ডায়মন্ড হারবার রোডের ধারে স্বামীনারায়ণ মন্দির দেখতে। যশোর রোড ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে চলেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। বিমানবন্দর পার করে আমরা এগিয়ে চলেছি। যশোর রোড দিয়ে সোজা চলেছি উল্টোডাঙ্গা বা বিধাননগরের দিকে। যাওয়ার পথে এটা একটা ফ্লাইওভার নতুন তৈরি হয়েছে। এই ফ্লাইওভারের উপর থেকে গোটা শহরটা দেখতে খুব সুন্দর লাগছে। এই ফ্লাইওভারটা দিয়ে সোজা চলে যাব উল্টোডাঙ্গা। আমরা এখন উল্টোডাঙ্গা বা বিধাননগরের কাছাকাছি চলে এসেছি। এরপরে আমরা উল্টোডাঙ্গা থেকে মা ফ্লাইওভার ধরব। এখান থেকে মা ফ্লাইওভারের দূরত্ব 1.2 কিলোমিটার। আমরা এখন মা ফ্লাইওভারে ঢুকে পড়েছি। দূরে দেখা যাচ্ছে সায়েন্স সিটি। মা ফ্লাইওভারের উপর থেকে পাশে সায়েন্স সিটিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মা ফ্লাইওভার পার করার পর আমরা চলে যাব ডায়মন্ড হাবড়া রোডের দিকে। এই রুট বাদেও আপনারা এখানে আসতে পারেন ধর্মতলা, হাওড়া বা শিয়ালদা থেকে। বাসের কন্ডাক্টরকে বললে যে আমি পৈলান মন্দিরে যাব, অনায়াসেই নামিয়ে দেবে পৈলান মন্দিরের গেটে। ধর্মতলা থেকে এলে নামখানা বা ডায়মন্ড হাবড়াগামী যে কোনো বাসে আসা যাবে। শিয়ালদার দিক থেকে এলে শিয়ালদা থেকে আপনারা 235 নম্বর বাস ধরে এখানে আসতে পারেন। আর হাওড়া থেকে যদি আপনারা আসেন তাহলে আমতলাগামী সিটিসি বাস ধরে এখানে আসতে পারেন। এছাড়াও আপনারা হাওড়া থেকে 12C বাসে করে এখানে আসতে পারেন। আমরা এখন ডায়মন্ড হাবড়া রোডে চলে এসেছি। পাশে মেট্রো রেল। এই রোড ধরেই সোজা চলে যাব পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরে। দূরে মেট্রো রেলের নিচে দিয়ে সাদা রঙের কলকাতায় ভারতের টাকশাল দেখা যাচ্ছে। এটা কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয় 1759-60 সালে। আমরা পৈলান মন্দিরে চলে এসেছি। আমরা ধীরে ধীরে মেন গেটের দিকে এগোচ্ছি। মেন গেট চলে এসেছে। আমরা মেন গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। এখান থেকেই গাড়ি পার্কিংয়ের জন্য আমাদেরকে একটা স্লিপ দিল। এটা পার্কিং স্পেস। এখানে আপনারা অনায়াসেই গাড়ি রাখতে পারেন। 4 চাকা নিয়ে এলে 50 টাকা, মিনি বাস 125 টাকা, বড় বাস 250 টাকা, অটো টোটো 30 টাকা, আর মোটর সাইকেলের জন্য লাগবে 20 টাকা। এখানে অনায়াসেই আপনারা আপনাদের গাড়িটা সুরক্ষিতভাবে রাখতে পারেন। পাশেই আছে শৌচালয় আর স্নানাগার।
আপনি এখানে ফ্রেশ হয়ে তারপর মন্দির দর্শন করতে পারেন। একটা কথা বলে রাখি, এখানে সকাল 11টার মধ্যে এসে দুপুরের খাবারের কুপন কাটতে হবে, নইলে পরে কুপন পাওয়া যাবে না। এখানকার নিরামিষ থালি 150 টাকা করে, অন্য জায়গার তুলনায় একটু বেশি। দূরে ডান দিকে খাবারের জায়গা আর বাঁ দিকে একটা বুক স্টল, আমরা ওখানেই যাব একটু পরে। চারিদিকে স্নিগ্ধ ও মনোরম পরিবেশ, আপনাদের খুব ভালো লাগবে। সামনে বিস্তীর্ণ মাঠ, পরিষ্কার পরিচ্ছন্ন, সবাইকে মুগ্ধ করে তোলে এই পরিবেশ। কলকাতার বুকে 110 বিঘা জমির উপর এই সুবিশাল মন্দিরটি তৈরি হয়েছে। এই মন্দিরটি তৈরি করতে রাজস্থান থেকে বেলে ও লাল পাথর আনা হয়েছে। এই পরিকাঠামোটি তৈরি করতে লেগেছে প্রায় 10 বছর। 2014 সালে জনগণের উদ্দেশ্যে এই মন্দিরটি উন্মুক্ত করা হয়। মন্দিরটির ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ছবি অ্যালাউ নয়, তাই আমরা মন্দিরের ভিতরের ছবি আপনাদেরকে দেখাতে পারব না। রাজস্থানের বেলে ও লাল পাথরের অপূর্ব কারুকার্য। গেটে ঢোকার মুখে দুটো হাতের মূর্তি বসানো আছে। লাল পাথরের অপূর্ব কারুকার্য। এটা মেন মন্দির, দূর থেকে খুব সুন্দর লাগছে। মন্দিরটি বিভিন্ন অ্যাঙ্গেলে খুব সুন্দর শোভাবর্ধন করছে। এখানে ছোট ছোট লাল পাথরের বিভিন্ন কারুকার্য করা আছে। এটাই মেন মন্দির। মন্দিরের পাশে যেখানে ছাতা দেখা যাচ্ছে, ওখানে আপনি বিনা পয়সায় নিজেদের চটি জুতো রেখে মন্দিরের উপরে উঠতে পারেন। এখানে কোনো ফটোগ্রাফি করা যায় না, তাই আমিও এখানে উপরে গিয়ে কোনো ফটোগ্রাফি করতে পারলাম না। এর উপরে শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও হনুমানের মূর্তি আছে। আরও রয়েছে মহাদেব, মাতা পার্বতী ও শ্রী গণেশের মূর্তি। মন্দিরের উপরে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি ও শ্রীকৃষ্ণের মূর্তি এবং রয়েছে ঘনশ্যাম মহারাজের মূর্তি। এই ঘনশ্যাম মহারাজই হলেন স্বামী নারায়ণ। ছোটবেলায় তার পিতামাতা নাম রেখেছিলেন ঘনশ্যাম পাণ্ডে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দিরের শোভা অতুলনীয়। একটা বিষয় খুব অবাক লাগে, এই মন্দিরের চূড়ায় কোনো পাখি বসতে দেখা যায় না। মূল মন্দিরটি সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত ও বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। মেন গেট থেকে মন্দিরের এই লনটি ঝকঝকে ও পরিষ্কার পরিচ্ছন্ন।
সামনে একটা ঘেরা জায়গা, মনে হয় এখানে শ্রীকৃষ্ণের পাদুকা তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে বাইরের অংশটা ঘুরে ঘুরে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই 110 বিঘা জমির উপর। মন্দিরের ভেতরে তো কাউকে ছবি তুলতে দেবে না, তাই সবাই নিজেদের সেলফি তুলে বেড়াচ্ছে বাইরে থেকে। মন্দিরের দেওয়ালের কারুকার্য অভূতপূর্ব, দেখে আপনার মন জুড়িয়ে যাবে। কত সুন্দরভাবে এই মন্দিরের কারুকার্য তৈরি করা হয়েছে। একটা কথা বলতে ভুলে গেছি, দিল্লি অক্ষয়ধাম টেম্পলের একটা ব্রাঞ্চ এই মন্দির। সারা পৃথিবীতে স্বামীনারায়ণের টেম্পল আছে 1150টা। একটা কথা বলে রাখি, এই মন্দিরের ভেতরে বা বাইরে কোনো ভিক্ষুকের দেখা মেলে না এবং কোনো ভিক্ষুককে এই মন্দির কমিটির লোকজন অ্যালাউ করে না। মন্দিরে মোংলা হয় ঠিক সকাল 6টায়, সিঙ্গার হয় 7:30-এ, রাজভোগ হয় 11:15, সন্ধ্যা আরতি হয় 6:45-এ, সায়ন হয় ঠিক 8টায়। মন্দিরের নিচে গর্ভগৃহে রয়েছে স্বামী নারায়ণ মহারাজের অনুগামীদের মূর্তি। তাছাড়া রয়েছে স্বামী নারায়ণের একটি অপূর্ব সোনার মূর্তি। এটা একটা বুকস অ্যান্ড গিফটস স্টল, এর পাশেই রয়েছে খাবারের জায়গা। আমরা একটু পরেই খাবার খেতে যাব। এই বুক স্টলটা একটু ঘুরে দেখব। থরে থরে সাজানো আছে স্বামীনারায়ণের বিভিন্ন বই। আপনি চাইলেই এখান থেকে কিছু বই কিনে পড়তে পারেন। এখানে রয়েছে বিভিন্ন প্রসাধনী জিনিস ও খাবারের জিনিস, থরে থরে সাজানো আছে, চাইলেই এখান থেকে কিনতে পারেন। কিছু জামা কাপড়ও আছে। স্বামী নারায়ণের বিভিন্ন ছবি এবং মূর্তি এখানে বিরাজমান, আপনি এটাকেও সংগ্রহ করতে পারেন। সামনে ছোট ছোট ঠাকুরের আসন আছে। আমরা এখন দুপুরের খাবারের জায়গায় ঢুকে পড়লাম। এখান থেকেই প্রথমে আমরা কুপন কেটে নিয়েছি।
এখানেও ফটোগ্রাফি অ্যালাউ নয়। চেয়ারগুলো এখনো সাজানো হয়নি, কেননা খাবারের সময় এখনো হয়নি। বিভিন্ন খাবার থরে থরে সাজানো আছে। এখানে ফটোগ্রাফি তোলা বারণ, তাই আমাকে বাধা দিচ্ছে। আমরা কুপন নিয়ে খাবারের সময় ঢুকে পড়েছি। সবাই নিজেদের খাবার নিজেরা নিয়ে খাচ্ছে। আমরা আমাদের কুপন নিয়ে খাবার সংগ্রহ করে বসে পড়েছি একটা টেবিলে। হ্যাঁ, এটাই 150 টাকার খাবারের থালি। এতে আছে কিছু ভাত, 2টো রুটি, বাটিতে ডাল, সবজি তরকারি, আস্ত ছোলার ডালনা, একটি মিষ্টি, একটা ধোকলা, সালাদ ও টক দইয়ের একটা ছোট্ট গ্লাস। এগুলোই 150 টাকা। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।